বিজেপির নির্বাচনী মহড়া ভোট প্রতিহতের চেষ্টা হলে ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। অন্তর্ভুক্তিমূলক করা নিয়ে বিদেশি চাপে নেই সরকার। 64 জেলার এসপি বদলি পদায়ন। সুষ্ঠু নির্বাচন ও সবার ভোটাধিকার নিশ্চিতে এখনই কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ বিএনপির। দেশ গড়তে সব খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান নেতাদের। শুধু শেখ হাসিনা নয়, অগ্রণী ব্যাংকের ভল্টে মিলল রেহানা পুতুলেরও স্বর্ণ। জব্দ হওয়া 832 ভরি বৈধ কিনা যাচাইয়ে দুদক। সাবেক জনপ্রশাসন মন্ত্রীর বিরুদ্ধে মামলা। আমার বাড়ি আসলো, দোকান আসলো, সব গেছে গা। ছেলে নিয়ে এখন কই না। 16 ঘন্টার আগুনে পুড়ে ছাই 1,500 বসতঘর ও দোকানপাট। গায়ের কাপড় ছাড়া অবশিষ্ট নেই কিছুই। মানবিক সংকটে কড়াইল বস্তির বাসিন্দারা। সুষ্ঠু তদন্ত দাবি মির্জা ফখরুলের। এবং হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, 4 জনের মৃত্যু, দগ্ধ বেশ কয়েকজন, অনেকের আটকে পড়ার শঙ্কা। ইথিওপিয়ার আগ্নেয়গিরির ধোঁয়ায় ভারত সহ কয়েকটি দেশে বিমান চলাচল ব্যাহত। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। নির্বাচন প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে বিজিবি সদর দফতরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়া পরিদর্শন অনুষ্ঠানে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করেই সুষ্ঠু নির্বাচন করবে কমিশন। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় স্বীকার করে ভোটের আগে উন্নতির আশা করেছেন সিইসি। সকাল 8টা বাজতেই ভোট গ্রহণ শুরু। 10 মিনিট পরই কেন্দ্রের বাইরে হঠাৎ শোরগোল, বিশৃঙ্খলা। তারপরই কেন্দ্রে ভাঙচুর, ভোট বন্ধের চেষ্টা। পরিস্থিতি নিয়ন্ত্রণে খবর পেয়েই ছুটে আসে বিজিবির এক প্লাটুন সদস্য। অল্প সময়ের মধ্যেই ফিরে আসে ভোট কেন্দ্রের পরিবেশ। নির্বাচন সামনে রেখে বিজিবি সদর দপ্তরে হয়ে গেল মহড়া। পর্যায়ক্রমে প্রশিক্ষণ পাবেন 1210 প্লাটুন সদস্য। অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক না হলেও ভোটের আগে পরিস্থিতির উন্নতি হবে। আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি, আমরা এই যে একটা সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা সেটা ইনশাল্লাহ সবাই মিলে ইনশাল্লাহ অর্জন করব এবং ডেলিভার করব। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না। ভোটের তারিখ আসতে আসতে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। ভোট প্রতিহত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন সিইসি। যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব, যাতে কেউ সহযোগিতা লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে, সাংবাদিকদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, ভোটারদের সহযোগিতা লাগবে। সবাই মিলে এই ধরনের সিচুয়েশন, অনাকাঙ্ক্ষিত সিচুয়েশন আমরা প্রতিহত করব। নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রায় 35,000 বিজিবির সদস্য। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে 64 জেলার পুলিশ সুপারকে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় 3 ক্যাটাগরিতে এসপি পদায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে সচিবালয়ে তিনি জানান, আগের 18 জনকে তুলে নেয়ার পর সেখানে নতুন এসপি নিয়োগ দেওয়া হয়েছে। এরপর বাকিদের বিভিন্ন জেলায় নিয়োগ দেওয়া হয়েছে লটারির মাধ্যমে। সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও কমানোর চেষ্টা চলছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পুলিশ, বিজিবি, আনসার, তারপরে ফায়ার ব্রিগেড, তারপরে কি কারা, কোনোটার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা মানে ওরকম কোনো গন্ধ পান নাই। এটার ক্ষেত্রে যদি কোথাও কোনো গন্ধ পান আপনারা অবশ্যই জানাবেন। যে দুর্নীতির সাথে যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। জেলাগুলি নির্ধারণ করে তারপর আমরা এসপিদেরও ওইরকম কর্তৃক আরে করে দিব। প্রথম হলে আমাদের টোটাল এসপি ছিল মনে হয় 64 এই জেলায়। তো 64-এর থেকে আমরা 15 আর 3 18 জন আমরা উঠে আনছি। 18 জনের জায়গায় আমরা নতুন জন দিছি। আর যারা পুরানো ছিল ওখানেই তারপরে ওই লটারি করে যারটা যেই জেলায় যার কপাল আসছে ওই জেলা ছিল। আগামী জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমা বিশ্বের চাপে নেই সরকার, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিশ্বের অন্যান্য দেশের মতো ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সিদ্ধান্ত নেবে ইসি, জানিয়েছেন তিনি।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব দ্রুত না হলেও জবাবের প্রত্যাশায় রয়েছে ঢাকা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নানা ইস্যুতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার বিবৃতি কিছুটা বেড়েছে। বিদেশি রাষ্ট্রের প্রতিনিধিরা কথা বলছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও। এমন প্রেক্ষাপটে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানান, আগামী সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে পশ্চিমাদের কোনো চাপ নেই। বলেন, ভারত পর্যবেক্ষক পাঠাতে চাইলে সেই সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের। পুরোপুরি নির্বাচন কমিশনের বিষয়, এটাতে আমাদের কোনো ভূমিকা নেই। এমনকি আমরা যারা আসবে তাদেরকে কোনো সহায়তা করতেও যাবে না যদি না নির্বাচন কমিশন আমাদেরকে বলে। নির্বাচন কীরকম হবে না হবে ব্যাপারে আমার মনে হয় প্রফেসর ইউনূস স্পষ্ট ধারণা দিয়েছেন। বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে, এটাই আমরা বিশ্বাস করি। আবার একই কথা, আমার উপর কোনো চাপ নেই। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জবাব এখনো আসেনি, এত দ্রুত উত্তর আশাও করে না ঢাকা। নোটপ্রবাল আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। এক সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না, তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। ফ্রান্স থেকে এয়ারবাস কেনা না কেনায় ইউরোপের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে দাবি পররাষ্ট্র উপদেষ্টার। কমার্শিয়াল একটা ডিলের উপরে আমাদের সার্বিক সম্পর্ক নির্ভরশীল হবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদক্ষেপের উপর আস্থা রেখে সহিংসতামুক্ত, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করেছে জার্মানি। জিগাপ টকে দেশটির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্ডস বলেন, মৃত্যুদণ্ড সমর্থন না করলেও আইনের শাসন ফেরাতে শেখ হাসিনার বিচার জরুরি ছিল। নির্বাচন ঘিরে আবর্তিত হচ্ছে দেশের রাজনীতি। নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে মুখিয়ে আছে বিভিন্ন দেশ। এমন অবস্থায় ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোর্ডসকে কথোপকথনে আমন্ত্রণ জানায় কূটনীতি বিষয়ক সংবাদদাতাদের সংগঠন ডিক্যাপ। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজনে রাষ্ট্রদূত বলেন, জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পদক্ষেপের উপর আস্থা রাখছে জার্মানি। নিরপেক্ষ, অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য ভোটের আশা করে বলেন, সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার নির্বাচনের পরও অব্যাহত থাকা দরকার। We very much support the whole process led by Professor Yunus to the elections in February. We are convinced, together with our European partners, that the country needs free and fair and credible elections, a country that returns from autocracy to democracy, that has an impact all over Asia, in the world. I know there are challenges on the way to come to that point. You will have our support. The EU will most likely also send an observer mission, a pretty big one, because it's a big and an important country. Political parties stay committed to the reform process and stay committed to the reform process also after the elections. ডক্টর রুডিগার বলেন, আইনের শাসন ফেরাতে শেখ হাসিনার বিচার জরুরি ছিল, তবে নীতিগতভাবে মৃত্যুদণ্ড সমর্থন করে না তার দেশ। In this case against the death penalty. And secondly, this attempt to confront the abuse of power and the injustice of the past has to be done in a way that respects the basic ideas of rule of law. ভিসা জটিলতা কমাতে জার্মানিতে পড়তে যেতে আগ্রহী শিক্ষার্থীদের সত্য তথ্য দিয়ে সঠিকভাবে আবেদনের আহ্বান জানান জার্মান রাষ্ট্রদূত। Our visa people need far more time than in many other places in the world to work on that. শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন বিএনপি নেতারা। একই সঙ্গে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন সে পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন তারা। এছাড়া লুটপাটের রাজনীতি থেকে বেরিয়ে আগামীর বাংলাদেশ গড়তে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে জোর দেন বিএনপি নেতারা।
রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। বুধবার সকালের এই আয়োজনে অংশ নেন দলটির নেতাকর্মী সহ সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারকে এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে। আগামী নির্বাচন রমজানের আগে ফেব্রুয়ারি মাসে এটা যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন হয় এবং যেটা সরকারও অঙ্গীকার করেছেন সেটা যাতে নিশ্চিত হয়, তারা নিরপেক্ষ সরকারের দায়িত্ব পালন করছেন, সেই দায়িত্ব পালন করবেন। এদিন দুপুরে কাকরাইলের আইডিবি ভবনে আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিগত সরকারের সময়ে ব্যাপক দলীয়করণ হওয়ায় গভীর সংকটে পড়েছে আর্থিক খাত। আগামীর বাংলাদেশ গড়তে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার বিকল্প নেই। এটা বড় ধরনের লুটপাটের মহোৎসব চলেছে বাংলাদেশে, এবং ব্যাংক থেকে এই যে মালিকরা টাকা নিয়ে যাওয়া, ইন্স্যুরেন্স কোম্পানির থেকে বিভিন্ন আবার টাকা বের করা, এই সংস্কৃতিটা পরিপূর্ণভাবে চলেছে বিগত দিনগুলোতে। আগামী দিনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনগণ দেশের দায়িত্বভার দেয়, আমরা এটা চলতে দেব না। আলোচনা সভায় দেশের ব্যাংকিং খাতে অতীতে ইচ্ছে মতো লুটপাট চলেছে বলেও মন্তব্য করেন আমির খসরু। ভঙ্গুর অর্থনীতিকে আপনি দেখাতে পারেন। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার রায়ের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্যের জেরে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছে প্রসিকিউশন। সকালে আংশিক শুনানিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ ফজলুর রহমান। নোটিশ পেলে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। রাজনীতির মাঠ থেকে টকশো, নানা বক্তব্যের কারণে আলোচিত সমালোচিত অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্যের কারণে তার পদ স্থগিত করেছিল বিএনপি। যদিও আগামী নির্বাচনে কিশোরগঞ্জ 4 আসন থেকে দলের টিকিট পেয়েছেন তিনি। গত 23 নভেম্বর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারে গঠিত ট্রাইব্যুনাল নিয়ে তার বিরুদ্ধে বিরূপ মন্তব্যের অভিযোগ এনেছে প্রসিকিউশন। শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়। তো রায় মানি না, এই কথা বলাটা স্পষ্টভাবে কন্টেম্প্ট অফ কোর্ট, এটা আমরা মনে করি। শুধু বলতে চাই যে এই ট্রাইব্যুনালের যে আইনটা আছে সেই আইন আমরা যথাযথভাবে সবার ক্ষেত্রে প্রয়োগ করব। বুধবার এ বিষয়ে আংশিক শুনানিও হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান উপস্থিত না থাকায় রোববার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। ট্রাইব্যুনাল বলেন, তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। এই ট্রাইব্যুনালের জুরিসডিকশন আমি মানি না। এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হতে পারে না। শুধুমাত্র উনি শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নয়, উনি এই ট্রাইব্যুনালের সমস্ত বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। মানেন নাই বলে অবজ্ঞা করেছেন, অবহেলা করেছেন, অডাসিটি দেখিয়েছেন। সেই সাথে উনি আরেকটি কথা বলেছেন, আমার ধারণা যে একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট আছে, এইটা একটা বিচারকের জন্য, একটা বিচারালয়ের জন্য এবং যারা বিচার প্রার্থী তাদের প্রতি চরম অবজ্ঞাসূচক বক্তব্য, বিশেষভাবে বিচারকদের প্রতি অবমাননাকর। যদিও অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অ্যাডভোকেট ফজলুর রহমান। নোটিশ পেলে পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছেন তিনি। ধরনের কোনো নোটিশ আমি পাইনি যে আমার বিরুদ্ধে কোথাও কোনো কন্টেম্প্টমূলক মামলা হয়েছে, আমি পাইনি। ট্রাইব্যুনালের আইনে আদালত অবমাননার সাজা 1 বছরের কারাদণ্ড অথবা 5,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 16 ঘন্টার আগুনে নিঃস্ব রাজধানীর কড়াইল বস্তির হাজারো পরিবার। পুরে ছাই হয়েছে অন্তত 1,500 বসত ঘর ও দোকানপাট। সব হারিয়ে খোলা আকাশের নিচে দিন নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। আগুনের ঘটনার তদন্তে কাজ করছে বিশেষ কমিটি। এই বিলাপ সর্বস্ব হারানোর, নিঃস্ব হয়ে যাওয়ার। শত না থাকার মাঝেও বিকেল পর্যন্ত তাদের সব ছিল। এখন সম্বল বিশাল আকাশ আর সামনে থাকা পোড়া ধ্বংসস্তূপ। অসহায় মনে হয় যে আমরা তো অসহায়, তার কিছু করার। ভুক্তভোগীদের একজন মিনারা বেগম খুঁজছেন মা হোসনে আরাকে। সবকিছু হারিয়ে তার চোখে মুখে এখন কেবলই একরাশ বেদনা। পাইতাছি না, আমার মার একটু দেখেন কোনো জায়গা আছে নাকি, এই জায়গা নাই,
এই জায়গায় বিশ্রাইছি নাই। এইখানে বিশ্রাইতেছেন কেন? এই জায়গায় দেখি এখনো তো আসতেছে না, সবাই আসতেছে, আমার মা আসে না। ভয়াবহ আগুনে সর্বস্ব হারিয়ে এখন টিকে থাকার লড়াইয়ে রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দারা। দিন কাটছে তাদের খোলা আকাশের নিচে। পুড়ে যাওয়া মালামাল থেকে খুঁজে বের করার চেষ্টা করছেন অবশিষ্ট কিছু। কিচ্ছু বাঁচাইতে পারেনি, বোঝ এক কাপড়ে বার হয়েছে, নাতি এক কাপড়ে বার হয়েছে, সব একেবারে মিয়া হয়ে গেছে। এদিকে আগুনে পুড়ে যায় কড়াইল বস্তির অন্তত ১৫০০ বসতবাড়ি ও দোকানপাট। ঘটনার কারণ জানতে গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি। এরই মধ্যে শুরু হয়েছে কাজ। ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অপারেশনের পরে হয়তো ছোটখাটো ক্ষয়ক্ষতি আরও পাওয়া যাবে, সুতরাং ক্ষয়ক্ষতির এক্সাক্ট অ্যামাউন্ট কত টাকা হতে পারে, কি পরিমাণ জিনিসপত্র, এগুলো আসলে তদন্তের পরে জানা যাবে। রাজধানীর গুলশান এবং বনানী লাগোয়া প্রায় ৯০ একর জায়গার কড়াইল বস্তি। আগুনের লেলিহান শিখায় চোখের সামনেই পুড়ে যায় সেখানে বসবাসকারীদের শেষ সম্বল। গতকাল রাতের আগুনের আগেও এবছরের ২১শে ফেব্রুয়ারি রাতে এই কড়াইল বস্তিতে আগুন লাগে। গেল বছরও ২ দফায় এই কড়াইল বস্তিতে আগুন লাগে। এই বারবারের আগুন যেন বারবার মনে করিয়ে দেয় সেই একই কথা। এই কড়াইল বস্তি আর আগুন যেন একই সূত্রে গাথা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মহাখালীর কড়াইল বস্তিতে আছেন সহকর্মী কামরুল হাসান। সরাসরি যাব তার কাছে। কামরুল, গতকাল ঠিক বিকেল ৫টার কিছু সময় পরে যে লাগা আগুন, সেই আগুনের ২৪ ঘন্টা পার হয়েছে। আর এই আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১৬ ঘন্টা পার হয়েছে চেষ্টা করার পর ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের তৎপরতায় যে আগুন নিয়ন্ত্রণ করা গেছে। এখন যেটি জানাতে চাই, অবশিষ্ট যে বাকি আছে সেটি হচ্ছে ধ্বংসস্তূপ। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে যারা ক্ষতিগ্রস্ত বাসিন্দারা আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছে আসলে এই ধ্বংসস্তূপ থেকে যদি সবশেষ কোনো সম্বল খুঁজে বের করা যায়। বলা যায় যে মোটা দাগে একেবারে এখন যে পরিস্থিতি সেটি হচ্ছে ভয়াবহ একটি মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। আপনারা জানেন যে এখানে প্রায় ৯০ একর জায়গা জুড়ে এই বনানীর পাশে যে কড়াইলের যে বস্তি, সেই বস্তিতে অবস্থিত এবং এখানে প্রায় ১৫০০-এরও অধিক বসতবাড়ি রয়েছে এবং সেই বসতবাড়ি যা ছিল একেবারেই ঘরগুলো আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে এবং এখান থেকে সর্বশেষ কোনো কিছু পাওয়া যায় কিনা যেটি দিয়ে আসলে তারা চলতে পারবে সেই চেষ্টাটুকু করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে লোকজন এখানে যে ধ্বংসস্তূপ থেকে তারা তাদের যে প্রয়োজনীয় মালামাল সেগুলো সরাচ্ছে। যদিও আসলে এখানে এখন যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে একেবারে মানবিক বিপর্যয়। তারা চাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদের যাতে কোনো ধরনের সহায়তা করা হয়। আপনি জানেন যে ইতিমধ্যেই কিন্তু নগরীতে শীত এসেছে। এখানে যারা এই ঘর ছাড়া যারা হয়েছেন তার আসলে যে আজকে রাতেই যে তারা কোথায় থাকবেন ঠিক এটিও আসলে তারা নিশ্চিতভাবে বলতে পারছে না। তারা মোটা দাগে দুটি জিনিসই প্রত্যাশা করছেন। সবচেয়ে বেশি যে প্রয়োজনীয়তা দেখা দিয়েছে একটি হচ্ছে তাদের বাসস্থান এবং পাশাপাশি তাদের খাদ্য সহায়তা। কারণ যেহেতু সবকিছু পুড়ে গেছে, তারা আহার সংকটে ভুগছেন এবং বাসস্থান সংকটে ভুগছেন। আপাতত তারা এই দুটি বিষয় যদি নিশ্চিত করা যায় সেক্ষেত্রে তারা কিছুটা হলেও বাকি যে ক্ষয়ক্ষতি সেটি কাটিয়ে উঠতে পারবেন বলে প্রত্যাশা করছেন। পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট মহলেরও সহায়তা কামনা করছেন। তারা বলছেন যে এখানে এসে যদি সরকারের প্রশাসনের পক্ষ থেকে যদি তাদেরকে কিছুটা ত্রাণ সহায়তা দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো তারা তাদের যে ক্ষয়ক্ষতি সেটি পুরোপুরিভাবেও কাটিয়ে উঠতে না পারলেও সামান্যতম হলেও তারা সেটি কাটিয়ে উঠতে পারবেন এই প্রত্যাশাটুকু তারা রাখছেন। পাশাপাশি এটিও জানাতে চাই, আমরা এখানে আসার পর যেটি দেখতে পেয়েছি সরকারের সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে এখানে তালিকা করা হয়েছে এবং সেই তালিকা অনুযায়ী হয়তো ধারণা করা হচ্ছে সামনে কোনো সহায়তা তারা পেলেও পেতে পারেন। তো এই ছিল আমার কাছে কড়াইল বস্তি থেকে সবশেষ তথ্য। কামরুল হাসান, রাজধানীর কড়াইল বস্তির সামনে থেকে। কড়াইল বস্তিতে আগুনের ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁও শহরে জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এ সময় অগ্নিকাণ্ডে ভুক্তভোগীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। যারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে থাকেন
বিশেষ করে আপনার গার্মেন্টস অথবা আপনার ফ্যাক্টরি কারখানাগুলোতে তাদের কিছুটা নেগলিজেন্সি এবং অগ্নি নির্বাপনী ব্যবস্থার প্রতুলতা এবং আইন না মেনে চলা সব কিছু মিলেই এই অগ্নিকাণ্ডগুলো ঘটে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সত্যিকার অর্থেই যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে তাহলে এগুলোকে অ্যাভয়েড করা অনেক সহজ। আমি সরকারের কাছে দাবি করব সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। সময় সংবাদে আরও থাকছে। প্যালেস্টাইন ট্র্যাজেডির 128 দিন পর বাবা মায়ের কোলে শিশু সাইয়্যিবা মেহজাবিন বার্ন ইনস্টিটিউট থেকে পেল ছাড়পত্র। উচ্ছ্বসিত পরিবার, খুশি চিকিৎসক নার্স। শুধু শেখ হাসিনা নয়, অগ্রণী ব্যাংকের ভল্টে পাওয়া গেছে বোন রেহানা ও মেয়ে পুতুলেরও স্বর্ণ। দুদকের মহাপরিচালক জানালো, ভল্ট ভেঙে উদ্ধার করা হয় 832 ভরি স্বর্ণ। তা বৈধ না অবৈধ তা যাচাই শুরু করেছে সংস্থাটি। এদিকে 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের মতিঝিল প্রিন্সিপাল শাখায় 2টি ভল্টে অভিযান চালায় দুদক। সংস্থাটির কাছে তথ্য ছিল সেখানে শেখ হাসিনার স্বর্ণালংকার রক্ষিত আছে। সম্প্রতি শেখ হাসিনার অবৈধ সম্পদের খোঁজে ভল্টগুলো খুলতে আদালত থেকে অনুমতি নেয় দুদক। অভিযানে দুদক সহ ছিল রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা। দুদকের মহাপরিচালক জানান, অভিযানে শেখ হাসিনার 2টি ভল্ট থেকে 832 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। তবে পূবালী ব্যাংকের ভল্টে কোনো কিছু মেলেনি। অগ্রণী ব্যাংক প্রিন্সিপাল শাখায় গ্রাহকের নাম শেখ হাসিনা এবং সাইমা ওয়াজেদ পুতুলের নামে লকার নম্বর 751, যাতে আনুমানিক 422.26 ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। মোট 2টি লকারে, অগ্রণী ব্যাংকের 2টি লকারে 832.51 ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। ভল্টে থাকা নথিতে শেখ হাসিনা ছাড়াও শেখ রেহানা ও সাইমা ওয়াজেদ পুতুলের স্বর্ণালংকার রয়েছে। এই স্বর্ণের বৈধতা খতিয়ে দেখতে কাজ শুরু করেছে দুদক। কিছু স্বর্ণালংকার তার ব্যক্তিগত ছিল, সাবেক প্রধানমন্ত্রী ব্যক্তিগত ছিল। কিছু স্বর্ণালংকার তার মেয়ের ছিল, কিছু স্বর্ণালংকার তার বোনের ছিল। আমাদের অভিযোগের সাথে সংশ্লিষ্ট যে অংশগুলো থাকবে সেইগুলো এই অনুসন্ধানের সাথে সম্পৃক্ত যেগুলো সেগুলি তারা বিবেচনা করবেন। অন্য যেগুলি আছে সেটা অন্য অনুসন্ধানের অংশ হতে পারে। এদিন 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 12.5 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। স্থাবর অস্থাবর সম্পদের বিস্তারিত বিবরণ দিয়েছেন। সেই বিবরণী, সেই সম্পদ বিবরণীতে এই স্বর্ণালংকার আছে কি নাই সেটা আমরা দেখব। যদি সেই বিবরণীর বাইরে তার নামে সম্পদ পাওয়া যায়, আপনারা বুঝতে পারছেন যে সেটা তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ হিসাবে সেটা বিবেচিত হবে। এদিকে 8,000 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান শওকত আলী চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান করে দুদক। এবার তার সম্পদ জব্দ ও বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা দিতে দুদকের কাছে আবেদন করেছেন একদল আইনজীবী। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। নিউমরিক কন্টেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়া বন্ধ এবং লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে সোচ্চার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। চট্টগ্রাম বন্দরের 3টি প্রবেশ পথ অবরোধ করে 1.5 ঘন্টা বিক্ষোভ করেন পরিষদের নেতাকর্মীরা। এতে বন্দরমুখী পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল ব্যাহত হয়। বিদেশি কোম্পানির কাছে টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ফুঁসে উঠেছেন শ্রমিকরা। স্লোগানে উত্তাল চট্টগ্রাম বন্দর এলাকা। বুধবার সকালে লাল পতাকা হাতে মিছিল নিয়ে নগরীর টোল প্লাজা গেট ও বরপোল এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন শ্রমিকরা। এরপর বন্দর প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। অবরোধের কারণে বন্দরমুখী পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল ব্যাহত হয়। নিউমরিং কন্টেইনার টার্মিনাল লাভজনক প্রতিষ্ঠান, এটি ইজারার সিদ্ধান্ত আত্মঘাতী বলে দাবি করেন শ্রমিক নেতারা। অভিযোগ করেন বন্দরের মতো স্থাপনাগুলো বিদেশিদের দেয়া জাতীয় স্বার্থের পরিপন্থী। এখানে 6,000-7,000 কোটি টাকা আমরা 2 বছরে ইনকাম করতে পারছি। চট্টগ্রাম বন্দর 30 বছরের জন্য দিয়ে আপনি 7,000 কোটি টাকা নিচ্ছেন। আমরা এবার চুপ করে বসে থাকবো? কোনো অবস্থাতে বিদেশিদেরকে দেওয়া যাবে না। যদি দেওয়া হয় বৃহত্তর কর্মসূচি হবে। আমাদের এই কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছি
এবং ধাপে ধাপে আন্দোলন আরও এগিয়ে যাবে। বন্দরের কার্যক্রম ব্যাহত ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা জানান পুলিশ প্রশাসন। এই বন্দর এবং তার আশেপাশে সকল জায়গায় ফোর্স মোতায়েন করা আছে, আমরা সতর্ক আছি। 1.5 ঘন্টা পর অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় পণ্যবাহী পরিবহন চলাচল কার্যক্রম। এছাড়া আগামী 5 ডিসেম্বর নগরের রেল স্টেশন চত্বরে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সব রেকর্ড ভেঙে সেপ্টেম্বর শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 6,44,000 কোটি টাকায়, যা 25 বছরের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক জানায় লুকোনো খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলো মূলধন ঘাটতিতে পড়ে, ফলে এবার সম্ভাবনাময় খেলাপি ঋণও অন্তর্ভুক্ত করা হয়েছে আন্তর্জাতিক নিয়ম মেনে। গত বছর থেকে ব্যাংকগুলোর ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে খেলাপি ঋণের একের পর এক রেকর্ড দেখছে দেশের আর্থিক খাত। বিগত বছরগুলোতে অনেক খেলাপি ঋণ ক্ষমতার জোরে রাখা হয় কার্পেটের নিচে, ফলে এবার ব্যাংকের মূলধনে এসব শ্রেণীকৃত অনাদায়ী ঋণ যোগ হওয়ায় মূলচিত্র ছিল আড়ালে। তবে এবার কোনো রাগঢাক ছাড়া লুকোনো খেলাপি ঋণ অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে 25 বছরের সব রেকর্ড ভেঙে এর পরিমাণ দাঁড়িয়েছে 6,44,000 কোটি টাকায়, অর্থাৎ মোট 18,03,700 কোটি টাকা বিতরণ করা ঋণের 35.73%ই খেলাপি। নেট এনপিএল হচ্ছে সেপ্টেম্বরে হয়েছে 26.40, যেটা 30 জুন ছিল 25.08। ঋণের যে আমরা নতুনভাবে যে অ্যাসেট কোয়ালিটি রিভিউ করেছি, এটাই আসলে অনেক বেশি বাড়িয়েছে, যেগুলো এর আগে আমাদের করা হয়নি। বাংলাদেশ ব্যাংক বলছে এবার ফরেনসিক অডিট ছাড়াও আন্তর্জাতিক নিয়মে ব্যাংকগুলোর মোট শ্রেণীকৃত ঋণ পরিসংখ্যানে তুলে আনা হয়েছে। এতে ভবিষ্যতে খেলাপি হতে পারে এমন ঋণও আছে। লোনগুলো যদি খেলাপি হয়ে যায়, অর্থাৎ স্টাক আপ হয়ে যাওয়া, লোনের অর্থ ব্যাংকে ফিরে না আসা, যদি আমি ফিরে না আসে তাহলে তো আমি এটাকে আবার নতুনভাবে লোনেবল করতে পারি না, অর্থাৎ আমি নতুন গ্রাহককে দিতে পারি না, বা এক্সিস্টিং গ্রাহকের নতুন করে লোনের এক্সটেনশনে যাওয়া যায় না, সেটা ব্যাংক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়। আর যেহেতু এই টাকাটা অর্থনীতিতে ইফেক্টিভলি কাজ করতে পারে না, সেটা পুরো অর্থনীতির জন্য আসলে এটা ক্ষতির কারণ হয়। যে এর আগে জুলাই প্রান্তিকে খেলাপি ঋণ ছিল 6,08,000 কোটি টাকা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে নির্দেশনা জারি করেছে। সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশের সপ্তম শ্রেণী ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক কোম্পানি আইন 1991-এর 45 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে এই নির্দেশনা জারি করা হয়েছে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রমজানে দাম সহনীয় রাখতে খেজুর আমদানিতে শুল্ক কমাতে এনবিআরের কাছে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আমদানি শুল্ক 10% ও নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহারের পাশাপাশি অগ্রিম আয়কর 6% নির্ধারণ করার প্রস্তাব দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। 1 ডিসেম্বর থেকে আগামী বছরের 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা বহাল রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি আছে 25%। দেশে এখনো সম্পূর্ণ নিরাপদ হয়নি পশু খাদ্য। জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। একই অনুষ্ঠানে প্রাণী সম্পদ উপদেষ্টা দাবি করেন, গবাদি পশুর টিকা উৎপাদনে দৃষ্টান্তমূলক সফলতা অর্জন করেছে বাংলাদেশ। মোট দেশজ উৎপাদনে ক্রমেই বাড়ছে প্রাণী সম্পদ খাতের অবদান। জিডিপিতে বর্তমানে যোগান দিচ্ছে 2%, যেখানে বাড়ছে গ্রামীণ নারীর উপার্জন ও কর্মসংস্থানের সুযোগ। অর্থনীতিতে এ খাতের অবদান গুরুত্ব তুলে ধরতে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি প্রতিপাদ্যকে সামনে রেখে দেশে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের। বুধবার সকালে রাজধানীতে প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এ খাতের অর্জন তুলে ধরেন উপদেষ্টা। জানান, গবাদি পশুর টিকা উৎপাদনে বাংলাদেশের সাফল্যের কথা। রোগ প্রতিরোধে প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান হতে প্রতি বছর 17টি রোগের প্রায় 34 কোটি ডোজ গবাদি পশু হাঁস মুরগির টিকা উৎপাদন ও বিতরণ করা হচ্ছে। তবে প্রাণী সম্পদ খাতে দরকারি পশু খাদ্য এখনো নিরাপদ হয়নি বলে মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা। জানান, গরুতে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ। এই পশু সম্পদের স্বয়ংসম্পূর্ণ অর্জন করেছি
এটা আমাদের জন্য বিশেষভাবে একটা কৃতিত্ব। পশু খাদ্য ঠিক এখন পর্যন্ত সম্পূর্ণ নিরাপদ করা যায়নি বলে আমাদের ভোক্তা পর্যায়ে এখনো সেই সন্দেহ নিরসন হয়নি। এ সময় এক ভিডিও বার্তায় প্রাণী সম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রাণী সম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ 5টি ক্যাটাগরিতে 15টি পদক ও অর্থ পুরস্কার দেয়া হয়। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। কৃষকের স্বার্থে পেঁয়াজ আমদানি করা হবে না বলে জানিয়েছেন কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সঙ্গে সারের দাম না বাড়ানোর আশ্বাসও দিয়েছেন তিনি। দুপুরে সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে উপদেষ্টা জানান, ব্যবসায়ীদের চাপ থাকলেও কৃষকের স্বার্থ রক্ষায় পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়া হবে না। দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সরবরাহের ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করেই ডিলারশিপ দেয়া হবে। আর গ্যাসের দাম বাড়লেও এর সঙ্গে সারের কোনো সম্পর্ক নেই বলেও জানিয়েছেন তিনি। কৃষিখাতের নিয়োগে দুর্নীতি প্রশ্নের প্রশ্রয় দেয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। কিছু সংখ্যক ব্যবসায়ী তারা পেঁয়াজ আমদানির জন্য আমাদের উপরে অনেক প্রেশারাইজ করছে। কৃষকদের কথা চিন্তা করে আমরা কিন্তু পেঁয়াজ আমদানি করতে দেই নাই। আমাদের পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে, কিন্তু তারপরও কিছু কিছু দুর্নীতিবাজ বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায়। এজন্য আমি অলরেডি ইনস্ট্রাকশন দিছি, আমাদের অফিসাররা এটার ক্ষেত্রে নজরদারি করবে। গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নেই। সারের দাম আগে যা ছিল এখনও তা আছে এবং ভবিষ্যতেও তা থাকবে। আমাদের কিন্তু এখন একটা রিক্রুটমেন্ট হচ্ছে, এই রিক্রুটমেন্টে না, অন্য ক্ষেত্রে যদি কোনো দুর্নীতির গন্ধ পান আপনারা জানাবেন। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। তাদের বিরুদ্ধে ইন্টারপোলের রেইড নোটিশ জারির কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। 24-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে গত বছরের 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। 1 বছর যুক্তিতর্ক উপস্থাপন শেষে চলতি মাসের 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। একই সঙ্গে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের ঘটনার রাজসাক্ষী হওয়ায় সাজা কমিয়ে 5 বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ হয়ে হাসপাতালে দীর্ঘ লড়াই শেষে সুস্থ হয়ে বাসায় ফিরল 4র্থ শ্রেণীর শিক্ষার্থী সাইয়িবা মেহজাবিন। 128 দিন চিকিৎসা শেষে সকালে তাকে ছাড়পত্র দিয়েছে জাতীয় বার্ন ইনস্টিটিউট। এ সময় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান সাইয়িবার বাবা মা। মাইলস্টোনের ঘটনায় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে আরেক ক্ষুদে শিক্ষার্থী। হায়দার আলী রিপোর্ট। 21 জুলাই 2025 রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই পুড়ে যায় কয়েকশো কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষক। আগুন থেকে উদ্ধার করে একে একে হতাহতদের নেওয়া হয় হাসপাতালে। মাইলস্টোন ট্র্যাজেডিতে 22% পোড়া শরীর নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয় 4র্থ শ্রেণীর ছাত্রী সাইয়িবা মেহজাবিন। 128 দিন চিকিৎসা নিয়ে বুধবার বাসায় ফিরল 11 বছরের শিশুটি। এই হাসপাতালের যত ডাক্তার, নার্স, ওয়ার্ড বয় প্লাস একটা যে ক্লিনার আছে, তো তাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ এবং তারা অনেক পরিশ্রম করছে। হাসপাতাল ছাড়ার সময় চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানান সাইয়িবার বাবা মা। বলেন, স্কুলে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছে মেয়ে। এরকম অবস্থা ছিল, ইমিউনিটি পাওয়ার কম ছিল, যার কারণে সে ডেভেলপ হচ্ছিল না। পরশুদিন তার ক্লাস পার্টি ছিল, সে বলতেছিল যে আম্মু আমি ক্লাস পার্টিতে যাব, ডক্টরকে বলো না আমাকে ছুটি দিতে। তা আমি বলছি হ্যাঁ দিবে তোমাকে। সবাইকেই মিস করছি, পরিবারের সবাইকে। চিকিৎসকরা জানান, সাইয়িবার শরীরে মোট ড্রেসিং করা হয়েছে 72 বার, চামড়া প্রতিস্থাপন করা হয়েছে 6 বার, আইসিইউতে ছিল কয়েক দফা। হসপিটালে এসেছিল, ওর 22% শরীরে পোড়া ছিল, মিক্স বার্ন আমরা বলি, সাথে ওর একটা কপালে একটা কাটা ছিল। ওদের সাইকোলজিক্যাল ট্রমাটা রেস্ট অফ দ্য লাইফ তারা বিয়ার করবে। পেশেন্ট হিসাবে কিন্তু ও ছিল খুবই ক্রিটিক্যাল। তা অন্য মানুষের শরীরের যে চামড়া, সেই চামড়া ওকে লাগাতে হয়েছে। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে গুরুতর দগ্ধ হওয়া 35 জন। এখনো ভর্তি আছে আবিদুর রহমান নামে আরেক ছাত্র। মাইলস্টোন ট্র্যাজেডিতে মারা যান 35 জন। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের দাফন সম্পন্ন হয়েছে। বেলা 11টায় নিজ গ্রাম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের লক্ষ্মীপুরের কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে জানা যায় পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। মঙ্গলবার দুপুরে অফিস শেষে মগবাজারের বাসায় যান সজল। সিঁড়িতে পড়ে থাকতে দেখে এবং তাকে এরপরে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক। সময় সংবাদে আরও থাকছে। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজের স্কোয়াড নিয়ে ক্ষুব্ধ লিটন দাস। দল নির্বাচনে মতামত নেয় না নির্বাচক প্যানেল। সংবাদ সম্মেলনে অধিনায়কের অভিযোগ। উদ্বোধনের দিনই অচল অবস্থায় অনলাইনে মেট্রো কার্ড রিচার্জের ওয়েবসাইট। অনলাইনে রিচার্জ করা গেলেও সক্রিয় করতে হবে সশরীরে এভিএম মেশিনে পাঞ্চ করে। সেখানে আগের মতো দীর্ঘ লাইনের আশঙ্কা করছেন অনেকেই। তবে জটিলতা কাটিয়ে উঠলে নতুন এই সেবাটি সময় বাঁচাবে বলে প্রত্যাশা যাত্রীদের। চালু হলো মেট্রো রেল কার্ডের অনলাইন রিচার্জ সেবা, অর্থাৎ ঘরে বসেই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিকাশ, নগদ কিংবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে রিচার্জ করা যাবে এমআরটি পাস অথবা র্যাপিড পাস কার্ডে। পরবর্তীতে রিচার্জটিকে সক্রিয় করে নিতে হবে এই এভিএম মেশিনে পাঞ্চ করার মাধ্যমে। সময় বাঁচাতে এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখা হলেও বাস্তব চিত্রে দেখা মিলেছে কিছু প্রতিবন্ধকতার। বারবার চেষ্টা করেও অনলাইনে রিচার্জের জন্য ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর দেওয়া ওয়েবসাইটে ঢুকতে পারছেন না এই যাত্রী। অবশেষে হাল ছেড়ে দিয়ে জানালেন হতাশার কথা। ওয়েবসাইট ফেল হচ্ছে বারবার। শুনলাম যে ঘরে বসে রিচার্জ করা যাবে, বাট রিচার্জের পরেও এই জায়গায় এসে ট্যাপ করতে হবে। এই জিনিসটা আমার কাছে একটু আনইউজুয়াল লেগেছে, যেহেতু আমি এক্সট্রা চার্জ দিচ্ছি, দেওয়ার পরে আবার এই জায়গায় এখন হয়তো সবাই জানে না, বাট জানার পরে এই জায়গায় লাইন হবে, জিনিসটা সেমই হলো। অ্যাডেড ভ্যালু মেশিন বা এভিএমে পাঞ্চ করা নিয়ে দীর্ঘ লাইনের ভোগান্তির আশঙ্কা করছেন আরও অনেকেই। তার টাকা ঢুকতেছে না যতক্ষণ আমি এটা পাস না করতেছি। তাই এক্ষেত্রেও আবার দেখা যাচ্ছে একটা লাইনের বিষয় আছে, সেক্ষেত্রেও একটু ভোগান্তি হচ্ছে। আশা করতেছে কর্তৃপক্ষ এটা বিবেচনার দৃষ্টিতে দেখুক। ডিটিসি এর নির্বাহী পরিচালক নীলিমা আক্তার বলেন, কারিগরি কারণেই এভিএম মেশিনে পাঞ্চ করে সক্রিয় করতে হবে রিচার্জ। ওয়েবসাইটের অচল অবস্থার কথা জিজ্ঞেস করলে জানান, সার্ভারের ধারণ ক্ষমতার বেশি ব্যবহারকারী হওয়ায় তৈরি হয়েছে জটিলতা। সমস্যা কাটিয়ে ওঠার আশ্বাসও দেন তিনি। র্যাপিড পাসের যে ফেলিকা চিপস আছে, এটার সাথে কম্পেটিবল হচ্ছে এই মেশিনটা। এটাতে টাচ না করে এটাতে ওভারলুক করে যাওয়ার কোনো উপায় নাই। একটা সাইট আপনার ইউজ হয় নাই, হয়তো তার ক্যাপাসিটি হয়তো 2500, তো এটাকে আরো বাড়াতে হবে, আরো বেশি হিট হবে। যত বেশি ফাইন্যান্সিয়াল ইয়েগুলো অংশগ্রহণ করবে তত এটাকে একটু জটিল হবে। তবে কারিগরি জটিলতা ছাপিয়ে সেবাটি চালু হওয়ায় আনন্দিত মেট্রো রেল যাত্রীরা। সব ঠিকঠাক থাকলে ভোগান্তি কমবে এমনটাই আশা তাদের। এটা আমার জন্য ভালো। আমি বিকাশ থেকে আমি রিচার্জ করলাম, আইসা পাঞ্চ করা ব্যাপার না, পাঞ্চ করলাম, অসুবিধা কি? লাইন সব জায়গায় থাকে, তারপরেও আমার মনে হচ্ছে যে ওইখান থেকে এখানে লাইন একটু কম হবে। ডাবল এন্ট্রির জন্য একটা ঝামেলা হয়, এখান থেকে যদি এন্ট্রি করে তো অনেকক্ষণ ওয়েট করতে হয়, তো এটা খুবই টাইম বেঁচে যায়। 25শে নভেম্বর শুরু হওয়া এই সেবাটির মাধ্যমে অনলাইনে সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত কার্ড রিচার্জ করতে পারবেন যাত্রীরা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস MFS এর মাধ্যমে বছরে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে বিদেশে। বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যম ব্যবহার করেই হচ্ছে এসব অপরাধ। সমস্যার সমাধানে AI নির্ভর সমন্বিত মনিটরিং ব্যবস্থা চালুর পরামর্শ অংশীজনদের। আর অপরাধীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের সহযোগিতা চায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। মোবাইল ফোনে আর্থিক লেনদেনের সেবা MFS ব্যবহার করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে অপরাধীরা, এরপর আবার পাচার হচ্ছে বিদেশে। এসব বন্ধে রাজধানীর মালিবাগের CID সদর দপ্তরে মতবিনিময় সভায় অংশ নেয় PFIU, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ, বিভিন্ন ব্যাংক, বিকাশ, নগদ সহ অংশীজনরা। সভার শুরুতেই CID প্রধান জানান, MFS এর মাধ্যমে অপরাধ বন্ধ করাই টার্গেট, এজন্য সবার পরামর্শ চান তিনি। স্টেক হোল্ডার যারা সকলে আছেন সবাই মিলে যদি আমরা কাজগুলো করি, আমরা একটা কমিটমেন্ট নেই, আমরা কিন্তু এই সেক্টরটাকে নিরাপদ করার জন্য আমরা যথেষ্ট এগিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি।
পরে প্রেজেন্টেশনের মাধ্যমে এমএফএস ব্যবহার করে অনলাইনে জুয়া, স্ক্যাম ও বেআইনি গেমিং প্ল্যাটফর্মে অর্থ জমা, উত্তোলন ও লেনদেনের বিভিন্ন পন্থা তুলে ধরা হয়। উপস্থাপন করা হয় অপরাধের বিভিন্ন ধরনও। এসব অপরাধের জন্য দায়ী করা হয় মোবাইল ব্যাংকিং এজেন্টদের। ট্রানজাকশন দেখেই কিন্তু আমরা বুঝতেছি সে হয় হুন্ডি অথবা জুয়ার একজন এজেন্ট, প্যাটার্ন দেখি। কিন্তু উনাকে এই এমএফএস এর লোকজন কনসিডার করতেছে সে তাদের ভালো একটা এজেন্ট। বিকাশ, নগদ ও উপায়ের প্রতিনিধিরা দাবি করেন অভিযুক্ত এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এরপরেও থামছে না অপরাধ। যেগুলো সাসপিসিয়াস হিসাবে প্রাইমারিলি আসে সেগুলোকে ইমিডিয়েট আমরা ইনভেস্টিগেট করি। এ ধরনের ইনভেস্টিগেশনের সংখ্যা 2025 সালে 1588টা। দাবি ওঠে অংশীজনদের নিয়ে সমন্বিত মনিটরিং সিস্টেম তৈরি করার। হবে ব্যবসা আলটিমেটলি বিকাশের হবে, নগদের হবে, রকেটের হবে। মানে আমার সিস্টেম ইউজ করে যদি হয় তা আমি কেন বন্ধ করব? ক্যাশের সলিউশনটা যদি আমরা করতে পারি এটা কিন্তু অলমোস্ট 100%-এর কাছাকাছি লেভেলের ক্রাইমটা দূর হবে। অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান জানান, ব্যাংকগুলো প্রতিনিয়তই এমএফএস এর অপরাধ দমনে ব্যবস্থা নিলেও ফলাফল শূন্য। 6 মাসের মধ্যে 2363 অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছে। এই যে ক্লোজ করতেছে তাতেও আবার নতুন করে খুলতেছে। রুল বেস যদি যায়, এগুলো রুল, এতে তার কাজ হচ্ছে না। এখন এআই আনতে হবে। এআই এনে যেন মানুষের মেন্টাল প্যাটার্নকে বুঝতে পারে, অ্যালগরিদম আনতে হবে। সভায় এমএফএস এর কার্যক্রম নিয়ন্ত্রিত করে নয়, অপরাধীদের আইনের আওতায় আনতে সংশ্লিষ্টদের সহযোগিতা চান সিআইডি প্রধান। ইনোভেশনটা যেন আমরা নষ্ট না করি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার রাজশাহী বিভাগের খবর। আখ ও খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে টনকে টন গুড়। ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং, চুন সহ ক্ষতিকর কেমিক্যাল। রাজশাহীতে অভিযান চালিয়ে এমন 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভোক্তা অধিকারের অধিদপ্তর। এ সময় গুড় তৈরিতে ব্যবহার করা ভেজাল সামগ্রী ধ্বংস করে র্যাব। আব্দুস সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। নেই আখ কিংবা খেজুরের রস, তারপরও তৈরি হচ্ছে টনকে টন গুড়। রাজশাহীর বাঘা উপজেলার শাহপুর এলাকার 4টি গুড় কারখানার একই চিত্র। রসের বদলে ব্যবহার হচ্ছে চিনি, দেয়া হয় আটা, হাইড্রোজ, ফিটকারি সহ ক্ষতিকর নানা উপাদান। আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছে চুন ও কাপড়ের রং। চিনি দিয়ে চুন দেয়, হালকা হাইড্রোজ দেয়, একটু কালার দেয়, এভাবে গুড়গিনি তৈরি হয় এখান থেকে। আমরা এখান থেকে চিনির গুড় বিলি পেয়েছি। বুধবার সকালে কারখানাগুলোতে অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ গুড় জব্দের পর তা ধ্বংস করা হয়। চিনি ও রাসায়নিকে তৈরি এই ভেজাল গুড় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে জানায় র্যাব। প্লাস্টিক জ্বালানির মাধ্যমে তারা এই গুড়টা তৈরি করছে। আপনারা সবাই জানেন এই প্লাস্টিকের যে ধোঁয়া যে উঠে, এটা আপনার খুবই ক্ষতিকারক, পরিবেশের জন্য ক্ষতিকারক, এবং এই জিনিসটা তারা এই গুড়ের মধ্যে আপনার যায়, এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। দীর্ঘদিন ধরেই এসব ভেজাল গুড় সরবরাহ করা হচ্ছিল রাজশাহী, নাটোর, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায়। বাজার থেকে চিনি কিনে আনে, চিনির সাথে এখানে হলো রং, ফ্লেভার, হাইড্রোজ এইসব মিশিয়ে, পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফরম্যাট দেওয়া, অর্থাৎ চিনির একটা রূপান্তরিত রূপ হলো গুড়। এখানে খেজুরের গুড় বা আখের গুড় কিছু নেই। 4টা কারখানা অভিযান চালিয়ে মোট 1,70,000 টাকা জরিমানা করেছি। অভিযানে প্রতিষ্ঠানগুলোকে 1,70,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। 200 থেকে 500 টাকা কেজি দরে কথিত উদ্যোক্তারা অনলাইনে এসব গুড় বিক্রি করেন, যেখানে বিন্দুমাত্র আখ কিংবা খেজুরের রস নেই। পুরোটাই রাসায়নিক নির্ভর এই গুড় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখানকার ব্যবসায়ীরা বলছেন, প্রত্যেক বছর অন্তত 100 কোটি টাকার এই ভেজাল গুড়ের ব্যবসা হয় রাজশাহীতে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। হংকংয়ের তাইপো শহরে আবাসিক এলাকায় ভয়াবহ আগুনে এক দমকল কর্মী সহ অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরও 9 জন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আগুনে আটকা পড়েন বহু বাসিন্দা। দাউ দাউ করে জ্বলছে পাশাপাশি থাকা বেশ কয়েকটি ভবন। কুণ্ডলি পাকিয়ে মেঘের মতো ধোঁয়ায় ছেয়ে যায় চারপাশ। আধুনিক যন্ত্রপাতি দিয়ে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা চালান দমকল কর্মীরা। বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে হংকংয়ের তাইপো জেলার ওয়াংফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। ভেতরে বহু বাসিন্দা আটকা পড়েন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।
ফায়ার সার্ভিস জানায় বিকেল 3:30টার দিকে আগুনের ভয়াবহতা আরও বেড়ে যায়। দীর্ঘ 17 বছর পর প্রথমবার 5 নম্বর ক্যাটাগরিতে থাকা এই আগুন হংকংয়ে সবচেয়ে বড় ধরনের অগ্নিকাণ্ড হিসেবে বিবেচনা করা হয়। ওয়াংফুক কোর্টে 8টি ভবনে মোট 2000 ফ্ল্যাট রয়েছে। এতে প্রায় 4000 বাসিন্দার বসবাস। প্রথমে একটি ভবনে আগুন লাগলেও পরে তা আরও 3টি ব্লকে ছড়িয়ে পড়ে। ঘন ধোঁয়া এবং অতিরিক্ত তাপমাত্রার কারণে উদ্ধার কাজে মারাত্মক বেগ পেতে হয় দমকল কর্মীদের। প্রত্যক্ষদর্শীরা জানান, পাশে নির্মাণাধীন ভবনে মাচা ও বাঁশ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক বাসিন্দার অভিযোগ, সময়মতো দিক নির্দেশনা না পাওয়ায় পরিস্থিতি আরও বিশৃঙ্খল হয়ে পড়ে। আগুন লাগার সময় এলাকায় উচ্চ ঝুঁকির রেড ফায়ার ওয়ার্নিং জারি ছিল বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়া আশপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর, জাতীয় দলে বিভেদ স্পষ্ট। আয়ারল্যান্ড সিরিজে শামীম পাটোয়ারীকে বাদ দেয়ায় ক্ষুব্ধ অধিনায়ক লিটন কুমার দাস। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, দল নির্বাচনে তার মতামত নেয় না নির্বাচক প্যানেল। অবশ্য প্রধান নির্বাচক লিপুর দাবি ভিন্ন। লিটনের অভিযোগে শামীমের পারফরমেন্স দেখতে বললেন সাবেক অধিনায়ক। চট্টগ্রাম থেকে বিস্তারিত সাব্বির মিথুনের রিপোর্টে। ইটস নট মাই কল, টোটালি সিলেক্টর কল। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আমাকে টোটালি বলা হয়েছে সিলেক্টর প্যানেল থেকে এবং বোর্ড থেকে যে আমাকে যে টিমটা দেওয়া হবে আমাকে সেই টিমটা নিয়ে কাজ করতে হবে। সো আমার কোনো সে থাকবে না যে আমি কোন প্লেয়ারটাকে চাই, কোন প্লেয়ারটাকে না চাই। সংবাদ সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন লিটন। দল নির্বাচনে নেওয়া হয় না অধিনায়কের মতামত, এমনকি কাউকে বাদ দেওয়ার ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনটাও মনে করেন না প্রধান নির্বাচক। আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। বাট আই হোপ যে বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই বেস্ট প্লেয়ার, যে জন্যই ন্যাশনাল টিমে আসে, যারা যে 15 জনই সিলেক্ট হবে না কেন তারাই ভালো করবে। বাট আমি শামীমরে বাদ হওয়ার পিছনে কোনো রিজন আমি দেখি না, আর আমি এটা নোটিশও পাইনি যে কেন সে বাদ করেছে। বাট ও টিমে থাকলে ভালো হতো। দল নির্বাচনে অধিনায়কের মতামত নেওয়া হবে এমনটাই স্বাভাবিক। বরং প্রধান নির্বাচক বললেন ভিন্ন কথা। বাংলাদেশের প্রেক্ষাপটে দলের ক্যাপ্টেনকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলে সময় সংবাদে জানান গাজী আশরাফ লিপু। নির্বাচকের কথা রাখতেই দেখে নেওয়া যাক পরিসংখ্যানের পাতা। শেষ 2 সিরিজে শামীম আর জাকের আলীর পারফরমেন্সে নেই খুব বেশি ভিন্নতা। বিকল্প হিসেবে যাকে নেওয়া হলো সেই অঙ্কনও যে আন্তর্জাতিকের জন্য প্রস্তুত নন তার প্রমাণ সবশেষ রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনাল। ঘরোয়াতেও এই উইকেট কিপার ব্যাটারের পারফরমেন্স আহামরি নয়। প্রত্যেকটা প্লেয়ারের কাছে প্রতি সিরিজে পারফরমেন্স আশা করতে পারবেন না। আমরা চেষ্টা করেছি এতদিন ধরে টিমটাকে গোছানোর জন্য। ওয়াই নট? শামীম কিন্তু একটা সময় ছিল যে 2-3টা সিরিজে খুব ভালো এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট খেলেছে, যেটা আমাদের দরকার ছিল। সেখান থেকে যদি শামীম বাদ পড়ে, এটা শামীমের জন্য হতাশাজনক। অ্যাজ এ ক্যাপ্টেন আমি সরি ছাড়া কিছু বলতে পারবো না তাকে। একটা টিম কালচার এখনো তৈরি করতে ব্যর্থ বাংলাদেশ। ক্রিক অপস থেকে শুরু করে সিলেক্টর প্যানেলের সঙ্গে দলের দূরত্ব অনেক। এমন সংস্কৃতি অতীতে ভুগিয়েছে টিম বাংলাদেশকে। এই রীতি এখনো অব্যাহত ড্রেসিং রুমে। ড্রেসিং রুমে 3 ফরম্যাটে 3 অধিনায়ক এনে ক্ষমতার সামঞ্জস্য আনতে চেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তবে তার সেই পদ্ধতি যে খুব একটা পক্ষে আসছে না তার বড় উদাহরণ লিটন কুমার দাসের এমন প্রেস কনফারেন্স। এমন প্রেস কনফারেন্সের পরে বাংলাদেশ দলের ড্রেসিং রুমের অবস্থার তো অবনতি ঘটবেই, সেই সাথে টি-20 বিশ্বকাপের আগে যে ধরনের প্রস্তুতি নেওয়ার কথা ছিল সে প্রস্তুতিতেও একটা বড় ধাক্কা লাগলো। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিজিবির নির্বাচনী মহড়া, ভোট প্রতিহতের চেষ্টা হলে ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। অন্তর্ভুক্তিমূলক করা নিয়ে বিদেশি চাপে নেই সরকার। 64 জেলায় এসপি বদলি পদায়ন। সুষ্ঠু নির্বাচনে সবার ভোটাধিকার নিশ্চিতে এখনই কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ বিএনপির। দেশ গড়তে সব খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান নেতাদের। এবং শুধু শেখ হাসিনা নয়, অগ্রণী ব্যাংকের ভল্টে মিলল রেহানা পুতুলেরও স্বর্ণ। জব্দ হওয়া 832 ভরি বৈধ কিনা যাচাইয়ে দুদক। সাবেক জনপ্রশাসন মন্ত্রীর বিরুদ্ধে মামলা। এই ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত আরা যশোয়া।
ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।